বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মাহনাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা ক্লাসে। আজকে আমরা গত ক্লাসে যে আলোচনা করছিলাম রেইনকোট ছোট গল্পটি নিয়ে, সেই ছোট গল্পের বাকি অংশ আজকে আমরা শেষ করে দেব। রেইনকোট ছোট গল্পের বাকি অংশ আজকে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা যে অংশটুকু আলোচনা করেছিলাম সেই অংশটুকু থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তোমাদেরকে সেটা নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের অনেক ধরনের প্রশ্ন হতে পারে, যেমন হতে পারে যে আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃ প্রদত্ত নাম কি ছিল বা প্রকৃত নাম কি ছিল। হ্যাঁ, দেখো যে আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃ প্রদত্ত নামটি কি ছিল? উত্তরটি হবে এই যে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। হ্যাঁ, মাঝখানে মোহাম্মদ হবে। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃ প্রদত্ত নামটি হলো আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। হ্যাঁ, উত্তরটি দেখো, আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে পিতৃ প্রদত্ত নাম কি ছিল? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। মনে রাখার জন্য মাঝখানে মোহাম্মদ লাগাবে তোমরা। এরপর হতে পারে তোমাদের ছোট প্রশ্ন যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? হ্যাঁ, গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? তোমরা গত ক্লাসে শিখেছো যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থের সংখ্যা 5টি। হ্যাঁ, তিনি কিন্তু লেখার সংখ্যার দিকে দৃষ্টি না দিয়ে তিনি দৃষ্টি দিয়েছেন লেখার গুণগত মানের দিকে। এই জন্য তার লেখা কম, কিন্তু তার লেখা অত্যন্ত গুণগত মানসম্পন্ন। তাহলে সেই গল্পগ্রন্থ তাহলে কি হচ্ছে? 5টি। গল্পগ্রন্থের সংখ্যা হচ্ছে 5টি। হ্যাঁ, সেগুলো কি কি দেখো, অন্য ঘরে অন্য স্বর, ঘরে অন্য স্বর, দোজকের ওম, চার স্বপ্ন স্বপ্নের জাল, তারপর দুধ ভাতে উৎপাত, এগুলো তার ছোট গল্প গ্রন্থের সংখ্যা। হ্যাঁ, তো তোমাদের প্রশ্ন হতে পারে যে ছোট গল্প গ্রন্থের সংখ্যা কয়টি এবং কি কি? হ্যাঁ, ছোট গল্প গ্রন্থের সংখ্যা হচ্ছে 5টি এবং সেগুলো কি কি দেখো, অন্য ঘরে অন্য স্বর, দোজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল, দুধ ভাতে উৎপাত এবং খড়ি। এই 5টি ছোট গল্প গ্রন্থে সর্বমোট 28টি ছোট গল্প স্থান পেয়েছে। হ্যাঁ, গল্পের সংখ্যা কয়টি? 28টি। এছাড়াও তিনি দুটো উপন্যাস লিখেছেন।
যে তিনি কয়টি উপন্যাস লিখেছেন, তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে তিনি দুটো উপন্যাস লিখেছেন এবং উপন্যাস দুটোর নাম হচ্ছে, একটু খেয়াল করো বোর্ডে, দুটো উপন্যাস চিলেকোঠার সিপাহী আরেকটি হলো খোয়াবনামা। এই দুটো তার উপন্যাসের নাম। আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের কথা সাহিত্যের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি এই জীবন এবং জগৎকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তিনি পর্যবেক্ষণ করেছেন। এছাড়া আমরা আসো যে এই গল্পের চরিত্রসমূহ একটু আলোচনা করি। তোমাদের চরিত্রসমূহ খেয়াল করো, ওই যে ছোট গল্পের মধ্যে যে চরিত্রগুলো আছে। প্রথমে আসো মিন্টু। মিন্টু হলো এই ছোট গল্পের যে কথক, তার শ্যালক। মিন্টু হলো ছোট গল্পের যে কথক, তার শ্যালক হলো মিন্টু। সে জুন মাসের 23 তারিখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে কি হচ্ছে, জুন মাসের 23 তারিখে। জুন মাসের 23 তারিখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছে। গল্প কথক যে নুরুল হুদা, তার শ্যালক এই মিন্টু। মিন্টু 23শে জুন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে গিয়েছে এবং যাওয়ার সময় সে তার বোনের বাড়িতে, তার শ্যালকের বাড়িতে তার রেইনকোটটি ফেলে রেখে গিয়েছে। এরপরে আসো গল্পের কথক নুরুল হুদা। গল্পের কথক নুরুল হুদা হচ্ছেন গল্পের কথক এবং ঢাকা কলেজে রসায়নের প্রভাষক। গল্পের কথক নুরুল হুদা ঢাকা কলেজের রসায়নের প্রভাষক ছিলেন। তার জবানিতে এই রেইনকোট গল্পটি বিবৃত হয়েছে। নুরুল হুদা অত্যন্ত ভীতু স্বভাবের, অত্যন্ত ভীতু স্বভাবের ছিলেন। অত্যন্ত ভীতু স্বভাবের নুরুল হুদা ছিলেন। তার স্ত্রীর নাম আসমা। স্ত্রীর নাম হলো আসমা। তার দুটি সন্তান, ছেলে হলো 5 বছর বয়স, ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। তাহলে নুরুল হুদা হচ্ছে গল্পের কথক। তার জবানিতে রেইনকোট ছোট গল্পটি বিবৃত হয়েছে এবং ঢাকা কলেজের রসায়নের প্রভাষক ছিলেন নুরুল হুদা। অত্যন্ত ভীতু স্বভাবের এই নুরুল হুদা। যখন তার শ্যালক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, শ্যালক মিন্টু
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তখন থেকে সে মোট চারবার বাসা বদল করেছে। হ্যাঁ, না জানি কেউ জেনে ফেলে যে তার শ্যালক একজন মুক্তিযোদ্ধা। অত্যন্ত ভীতু স্বভাবের এই নুরুল হুদা তার কর্মস্থল ঢাকা কলেজে যেদিন যাচ্ছিলেন, সেই সময় বৃষ্টি শুরু হয়েছিল। তো এত জোরে বৃষ্টি হচ্ছিল, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে ছাতাতে হয়তো বৃষ্টি মানবে না। এই কারণে তার স্ত্রী আসমা তার সেই ভাইয়ের অর্থাৎ মুক্তিযোদ্ধা মিন্টু, নুরুল হুদার শ্যালক মিন্টু আর পরিহিত যে ছেড়ে গিয়েছে যে রেইনকোটটি, সেটি তাকে পরিধান করতে বলেছে। তো এই রেইনকোটটি যখন এই ভীতু স্বভাবের এই নুরুল হুদা এই রেইনকোটটি যখন পরিধান করে তার কর্মস্থল ঢাকা কলেজের দিকে রওনা হচ্ছে, তখন থেকে তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি শুরু হলো। এই যে পরিবর্তন, হ্যাঁ, প্রথম দিকে ভীতু স্বভাবের, এবং এই রেইনকোটটি যখন নুরুল হুদা পরিধান করেছে, তখন থেকে তার মধ্যে যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি তার জবানিতে সেই কথাই বলেছেন যে এই মুক্তিযোদ্ধার এই রেইনকোটটি, মুক্তিযোদ্ধা মিন্টু তার রেইনকোটটি পরিধান করে সেও এই ভীতু স্বভাবের এই নুরুল হুদা সেও নিজেকে একজন মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করেছে, এবং রাতারাতি যেন এই ভীতু স্বভাবের মানুষটিকে সাহসী মানুষে পরিণত করলো। কোন জিনিসটি? একজন মুক্তিযোদ্ধার পরিহিত রেইনকোট। এই জন্য গল্পের নামকরণ কিন্তু সার্থক হয়েছে। এই কারণে রেইনকোট, এই রেইনকোটটার কারণে বিপরীতমুখী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নুরুল হুদার চরিত্রের মধ্যে। প্রথম দিকে নুরুল হুদা ভীতু স্বভাবের, এতটাই ভীতু যে সে তার শ্যালক যখন মুক্তিযুদ্ধে গিয়েছে তখন সে চারবার বাসা পরিবর্তন করেছে। আবার সবসময় সে কলেমা মুখস্থ রাখত এবং টুপি সঙ্গে রাখত, এবং যথাসময়ে সেগুলো সে কাজে লাগাতো। এই রসায়নের প্রভাষক, ঢাকা কলেজের রসায়নের প্রভাষক নুরুল হুদা প্রথম দিকে ভীতু স্বভাবের ছিলেন। রেইনকোটটি বৃষ্টির দিনে যখন রেইনকোটটি গায়ে দিয়ে তিনি সেই কর্মস্থলে যাচ্ছিলেন ঢাকা কলেজে, তখন তার মধ্যে যে একটা সাহসী মনোভাব দেখা যায়, সে কথাই কিন্তু গল্পের আমরা পরবর্তী আলোচনা অংশে আমরা লক্ষ্য করি যে রাতারাতি কিভাবে এই রেইনকোটটি একটা মানুষকে পরিবর্তন করে দিল। পরে আমরা আরও দেখেছি যে এই নুরুল হুদাকে এত নির্যাতন করা হয়েছে, তা সত্ত্বেও সে বিন্দুমাত্র তার মনোবল থেকে এক বিন্দু নড়েনি। তার সাহসিকতা পরের অংশে, হ্যাঁ, তার চরিত্রের পরবর্তী অংশে আমরা যে সাহসিকতার আমরা লক্ষ্য করি, সেটা মূলত এই রেইনকোটটির কারণে। এবং এই রেইনকোটটির পিছনে যে মানুষটি তাকে এই সাহসের জন্য উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন একজন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা তাকে পরিবর্তন করে দিল, মুক্তিযোদ্ধার পরিহিত রেইনকোটটি তাকে পরিবর্তন করে দিল। প্রিয় শিক্ষার্থীরা, এ কারণে রেইনকোট গল্পের নামকরণ সার্থক এবং সুন্দর হয়েছে। আমরা রেইনকোট গল্পে দেখি যে সেই মুক্তিযুদ্ধের সময় 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলার, ঢাকা অঞ্চলের যে জীবনচিত্র, মানুষের জীবনচিত্র, সেটাই তিনি তুলে ধরেছেন লেখক আখতারুজ্জামান ইলিয়াস। সেই মুক্তিযুদ্ধের সময় ঢাকার মানুষের জনজীবনের মধ্যে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল, সেই মিলিটারিদের আক্রমণে যে মানুষরা যে নির্যাতিত হয়েছিল, সে কথাই তিনি এই রেইনকোট গল্পে তুলে ধরেছেন। সেই হত্যাযজ্ঞের কাহিনী, সেই মানুষের আতঙ্কগ্রস্ত মানুষের জীবনচিত্র, সেই মুক্তিযোদ্ধাদের তৎপরতা এবং সাহসিকতা, এবং সাথে সাথে সেই রাজাকারদের সঙ্গে নিয়ে যে পাকিস্তানি বাহিনীদের নৃশংসতার চিত্র এই রেইনকোট গল্পে আমরা লক্ষ্য করি। এই পাকিস্তানি মিলিটারিরা সেই ঢাকা কলেজের জিমনেশিয়ামে ক্যাম্প স্থাপন করেছিল, এবং সেখানে সেই ক্যাম্পের পাশেই সেই মুক্তি বাহিনীরা ঢাকা কলেজের দেয়াল ঘেঁষে তারা বোমা ফাটিয়ে দিয়েছে, এবং যাওয়ার সময় সেই ঢাকা কলেজের যে প্রিন্সিপাল, সেই ডক্টর আফাজ আহমদ, তার বাসায় বোমা ফেলেছে। হ্যাঁ, এখন আসো
আরও কিছু চরিত্র, ছোট ছোট চরিত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঢাকা কলেজের যে অধ্যাপক ছিলেন ঢাকা কলেজের অধ্যাপক হলেন ডক্টর আফাজ আহমদ। ডক্টর আফাজ আহমদ সবসময় পাকিস্তানিদের পক্ষ হয়ে কাজ করতেন এবং তিনি সেই মিলিটারিদের, সেই পাকিস্তানি বাহিনীদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে এদেশের সেই স্কুল কলেজে প্রতিষ্ঠিত যে শহীদ মিনারগুলো আছে সেগুলো যেন পাকিস্তানের শরীরের কাঁটা, সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। সেগুলোকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে এদেশের মানুষের মধ্যে যে 21-এর চেতনা, সেই যে 52 সালে যে ভাষা আন্দোলনের জন্য মানুষ যে উদ্বুদ্ধ হয়েছিল, হ্যাঁ, সেই আন্দোলনের ধারাবাহিকতার, আন্দোলনের যে মন মানসিকতা, সেটা নষ্ট করে ফেলা যাবে। সে কারণে তার বুদ্ধিতেই, তার পরামর্শেই সেই পাকিস্তানি বাহিনীরা সেই প্রথমে সেই স্কুল কলেজের শহীদ মিনারগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়। এরপর আসো সেই জিওগ্রাফি বা সেই যে ভূগোলের সেই প্রভাষক আব্দুস সাত্তার মৃধা। আব্দুস সাত্তার মৃধা হলেন ভূগোল বা জিওগ্রাফির প্রভাষক। আব্দুস সাত্তার মৃধা হলেন ঢাকা কলেজের ভূগোল বা জিওগ্রাফির প্রভাষক। হ্যাঁ, এরপর আসো আরেকজনের কথা এখানে বলা হয়েছে, আকবর সাজিদ। আকবর সাজিদ হলেন উর্দুর প্রফেসর ছিলেন আকবর সাজিদ। এ কারণে আকবর সাজিদকে সবাই এড়িয়ে চলতো এবং সমীহ করত সবাই। এমনকি সেই কলেজের যে অধ্যাপক, কলেজের যে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ, তিনিও এই উর্দুভাষী আকবর সাজিদ, উর্দু ভাষার যেটি প্রফেসর, তাকে সমীহ করে চলতেন। আরেকটি চরিত্র আছে ইসহাক মিয়া। ইসহাক মিয়া হলো সেই ডক্টর আফাজ আহমদ প্রিন্সিপালের পিয়ন। এই প্রিন্সিপালের পিয়ন ইসহাক, সে কিন্তু এপ্রিল মাস থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে এবং যত ধরনের খবরাখবর সে আনা নেওয়া করে এই ইসহাক। হ্যাঁ, সে সবসময় উর্দু বলতো এবং বাংলা বলা, এপ্রিল মাস থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। সে হলো প্রিন্সিপালের পিয়ন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা মূল গল্পটি নিয়ে আলোচনা করি। এর আগে আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে এখন আমরা পড়ব। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে। রাস্তাঘাটে যখন গাড়িগুলো যায় তখন গাড়ির মধ্যে কেমন ধরনের প্যাসেঞ্জার ওঠে সেগুলো কিন্তু সেই মিলিটারিরা পর্যবেক্ষণ করছে। সে কারণে গাড়িগুলোকে মাঝে মাঝে তারা থামাচ্ছে। গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্ট্যান গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। আরেক দল লোক আছে, তারা সেই মানুষের, সেই প্যাসেঞ্জারের জামা কাপড়গুলো তল্লাশি করে যাতে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা বা মুক্তি বাহিনীর কেউ আছে কিনা। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। তো এই নুরুল হুদা যে বাসটিতে উঠে তার কর্মস্থল ঢাকা কলেজে যাচ্ছিলেন, সেই বাসের মধ্যে আসলো খুব লম্বা এবং ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভেতর কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে
এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হোলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। যেহেতু তার গায়ে আছে একজন মুক্তিযোদ্ধার রেইনকোট। মিলিটারির চোখ সুচালু হয়ে আসে এবং সুচালু চোখের মণি কাটার মতো বেঁধে যায় তার মুখে। সে তার সেই ভীতু স্বভাবকে পরিবর্তন করে দেয় এই রেইনকোট। সে কারণে সে সরাসরি তাকিয়ে থাকে মিলিটারির দিকে। সে মিলিটারিও চোখ শুরু করে তাকে পর্যবেক্ষণ করতে থাকে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। সুচালু চোখে, গোপের নিচে ও নাক, গোপ ও চোখের আশেপাশের নিচের লালচে চামড়ায়। সেও কিন্তু ভয় পাচ্ছে না। নুরুল হুদা, এতদিনের যে ভীতু মানুষটি, সেও এখন আর ভয় পাচ্ছে না। সেও তাকিয়ে রয়েছে সমান তালে সেই মিলিটারিদের দিকে। এতে কাজ হলো, মিলিটারির চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। মিলিটারিও তার দিকে তাকিয়েছিল, সেও মিলিটারির দিকে তাকিয়েছিল। এতে কাজ হলো, মিলিটারি তার দিক থেকে চোখ নামিয়ে সে এই রেইনকোটটির দিকে দেখছে, রেইনকোটটি দেখছে, পর্যবেক্ষণ করছে মিলিটারিরা। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা কোনাগুলটি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে যাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। সেই যে ইসাক এসে খবর দিয়েছে যে আপনাকে ডাকতে হবে, সেখানে এক কর্নেল বসে আছে। তো প্রিন্সিপালের কামরায় মানে রুমে এসে দেখে যে প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে, প্রিন্সিপাল যে চেয়ারে বসতো সেই চেয়ারেই বসে আছে সে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার হতে পারে। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় এবং ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএসইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। তাকে দেখে মানে নুরুল হুদাকে দেখে প্রিন্সিপালের মুখ বেগুনি রং হয়ে যায়। ডক্টর আফাজ আহমেদ তার কতগুলো পদবি সে যোগ করে। তখন সে স্যার বলে যে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, হি এ লেকচারার ইন কেমিস্ট্রি। তখন সে আফাজ আহমেদ সংশোধন করে দেয় তার ভুল, যে সে কোনো প্রফেসর নয়, এ লেকচারার ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রির একজন প্রভাষক, লেকচারার সেই নুরুল হুদা। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদরেল, কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শাহিরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। সেই মিলিটারিটা কি করলো, ব্রিগেডিয়ার সাহেব তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে, সে ভূগোলের যে প্রভাষক ছিলেন আব্দুস সাত্তার মৃধা, তাদেরকে নিয়ে সেই মিলিটারি জিপে তোলার আগে জাদরেল, কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে যে সেনাবাহিনীকে নিয়ে মজা করা তার ঘোচাবে,
তাকে নজরদারি করে রাখা হবে। কোনো রকম যদি কোনো কিছু দেখা যায় তাকেও এরকমই ব্যবস্থা হবে তার। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল এঁকে বেঁকে। দুজন, কাদের দুজন নিয়ে যাওয়া হলো? নুরুল হুদা এবং ভূগোলের জিওগ্রাফির যে প্রভাষক সেই আব্দুস সাত্তার মৃধাকে, এদের দুজনকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না, জায়গাটাও একেবারে অচেনা। দুজনকে নিয়ে গেল ঠিকই, কিন্তু যখন চোখ খোলা হলো তখন কিন্তু নুরুল হুদা আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পেলেন না। জায়গাটা একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। হ্যাঁ, প্রথমে একটা লোক এসে তাকে কিছু প্রশ্ন করলো এবং ইংরেজিতে প্রশ্ন করলো, সে জবাব দিল। পরবর্তীকালে তাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হলো, অন্য আরেকজন লোক এসে তাকে প্রশ্ন করতে শুরু করেছে। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? হ্যাঁ, কিছুদিন আগে যে কলেজের জন্য আলমারি কেনা হয়েছিল সেগুলো কে বয়ে এনেছিল, এরকম প্রশ্ন। সে জবাব দেয় ঠিক, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য 1টি, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। তাহলে সর্বমোট কয়টি আলমারি কলেজে আনা হয়েছে? 10টি। তোমাদের কিন্তু এখান থেকে একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে কয়টি কলেজের জন্য কয়টি আলমারি, রেনকোট গল্পে কলেজের জন্য কয়টি আলমারি আনা হয়েছিল? 10টি আলমারি আনা হয়েছিল। এত কথা বলার দরকার নেই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের সে তো ভালো করেই চেনে, যারা নিয়ে এসেছিল তাদেরকে সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তারা প্রশ্ন করছে যে ঠেলাগাড়িওয়ালাদেরকে নুরুল হুদা ভালো করেই চেনে, কিন্তু নুরুল হুদা তো তাদেরকে চেনার কথা নয়, কেননা তারা হলো কুলি আর নুরুল হুদা হলো লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? হ্যাঁ, যখন এই আলমারিগুলো গ্রহণ করে এই নুরুল হুদা, তখন তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে এই কুলিদের সঙ্গে। এটাই লক্ষ্য করেছিল হয়তো কলেজের কেউ এবং সেই মিলিটারিদেরকে সেটাই জানানো হয়েছে যে এই আলমারিগুলো গ্রহণ করেছিল নুরুল হুদা এবং কুলিদের সঙ্গে কথা বলেছে নুরুল হুদা। যেহেতু আগের রাতে বোমা মেরে গিয়েছে, এই কারণেই এই প্রশ্নগুলো করা হচ্ছে নুরুল হুদাকে। তাদের ধারণা এই কুলিরাই হলো সেই মুক্তিযোদ্ধাদের হয়তো বা কেউ। আর এদের সঙ্গে এই যেহেতু নুরুল হুদা এতক্ষণ কথা বলছে, তাহলেই হয়তো বা নুরুল হুদার সঙ্গে এই এই মুক্তিযোদ্ধাদের কোনো রকম হয়তো যোগসাজশ রয়েছে। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। তখন এই প্রশ্নের উত্তরে নুরুল হুদা বললেন যে তাকে বলা হয়েছিল যে এই আলমারিগুলোর সেই স্টিলের পাতের ঘনত্ব কীরকম, ভালো কি মন্দ, দেরাজের আকার ও সংখ্যা, তালাচাবির মান, রং ইত্যাদি নানা বিষয়ে, আলমারির সম্পর্কে নানা বিষয় আলাপ করছিল সে কুলিদের সঙ্গে। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। মিসক্রিয়ান্ট কাদেরকে বলা হচ্ছে? মুক্তিযোদ্ধাদের, মুক্তি বাহিনীদেরকে বলা হচ্ছে। পাকিস্তানি বাহিনীরা, পাকিস্তানি মিলিটারি বাহিনীরা মুক্তিযোদ্ধাদেরকে হেয় করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে বলা হচ্ছে মিসক্রিয়ান্ট, মানে দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী বলে অভিহিত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। এটা তার চেয়ে আর ভালো জানে কি? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। সেই কুলিরা ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। হ্যাঁ, তারা এগুলো বলছে, মিলিটারিরা এগুলো বলছে, নিজেদের মন গড়া কথা, যে তারাই নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে যোগাযোগ
নিয়মিত রয়েছে নুরুল হুদার, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। নুরুল হুদা সেই গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামেই বলেছে। যে কুলিরা ছিল তারা অনুমান করে বলছে, সেই পাকিস্তানি মিলিটারিরা, যে সেই কুলিরাই হলো মিসক্রিয়েন্ট বা মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা, এবং তারাই নাম বলেছে নুরুল হুদা। নুরুল হুদা অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, তারা বলেছে আমার নাম? আমার নাম চিৎকার করে বলছে বারবার, কিন্তু এ সকল কথাই তো মিথ্যা কথা। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবারও বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল। তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল, এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। তারা যে কুলিরা নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে, এখন সেগুলো নুরুল হুদার মনে পড়ছে, এবং মনে পড়াতে তার মনে হচ্ছে সত্যিই তারা কি আমাকে বিশ্বাস করেছিল। সে কারণেই তারা এই কথাগুলো আমার সামনে বলেছে। হয়তো বা সেটা হতেও পারে, কেননা তারা এই কথাগুলো বলেছিল বর্ষাকালেই তো যুদ্ধ। হ্যাঁ, হয়তো বোমা মারার জন্য বর্ষাকালেই তো যুদ্ধ। তারপরে কি বলেছিল যে রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহ পেয়ে যায় নুরুল হুদা। তার গায়ে রেইনকোট আছে যে। কতক্ষণ পর সে বুঝতে পারে না। মিলিটারিটাকে ফের একই প্রশ্ন করে, জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবে জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিলে মিলিটারি চলে যায়। হ্যাঁ, তাকে পাউরুটি এবং দুধ দিয়ে খাওয়ায়, যে যাতে করে সে তাদের গোপন আস্তানার কথা বলে দেয়। হ্যাঁ, নুরুল হুদা, এবং তাকে ভাবার জন্য সময়ও দেয়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। আবারও একই রকম প্রশ্ন, ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে, যে সে এর মধ্য থেকে হঠাৎ করে কোনো উত্তর দেয় কিনা নুরুল হুদা। কিন্তু নুরুল হুদা তো তা জানে না। হ্যাঁ, তারপরেও জিজ্ঞেস করছে সেই মুক্তিযোদ্ধাদের, সেই দুষ্কৃতকারীদের ঠিকানা কোথায়, তাদের ভাষায়, পাকিস্তানি বাহিনীর ভাষায় দুষ্কৃতকারীরা, সে মুক্তিযোদ্ধাদের ঠিকানা কোথায়, আস্তানা কোথায়। সে ফের জবাব দেয় হ্যাঁ। সে জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। হ্যাঁ, কিন্তু এ সকল প্রশ্নের উত্তর তো তার জানার কথা নয়, সে তো জানে না, সত্যিই জানে না। কিন্তু সে শুধু হ্যাঁ হ্যাঁ বলছে, এবং এটা ভেবে সে উৎসাহ পাচ্ছে। সে ওই যে কুলির দলরা তার কাছে এ সকল কথাগুলো তারা আলোচনা করেছে, তাকে তার পক্ষের, মানে তাকে একটা ভালো লোক মনে করে সেই কথাগুলো বলে আলোচনা করছিল। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। সেই নুরুল হুদার বেটে খাটো শরীরটাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে, অনবরত মারতে থাকে নুরুল হুদাকে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার শরীরে এখনো লেগেই রয়েছে। হ্যাঁ, সেই
রেইনকোটটা খুলে ফেলেছে, কিন্তু রেইনকোটের যে ওমটা ছিল সেটা যেন তার শরীরে এখনো লেগে আছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অভিরাম বলেই চলে মিসক্রিয়ান্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। সে অবিরাম বলেই চলেছে সে তাদের ঠিকানা জানে, শুধু তার কেন, তার শালার ঠিকানা জানে। সে অনেক কথাই বলছে, অনেক কথাই সে বলছে যে তার উপর তাদের আস্থাও কম নয়। সেই যে কুলিরা যে তার সামনে কথাবার্তা বলেছে তার উপর আস্থা আছে বলেই বলেছে। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। যে চাবুক মারছে সেদিকে তার খেয়ালই নেই। সে তখন নিজেকে একজন মুক্তিযোদ্ধা ভাবছে। সে যে একজন মুক্তিযোদ্ধা এবং তাকে যে তার উপর আস্থা আছে সেই কুলিরা ছিল, সে হয়তোবা মুক্তিযোদ্ধাদের কেউ হয়তো ছিল। তা না হলে তার সামনে এই সকল কথা বলার মানে কি? তার উপর আস্থা আছে বলেই এই কুলিরা এই সকল কথা বলেছে। এ সকল ভাবতে ভাবতে তাকে যে এত চাবুক মারছে এদিকে তার খেয়ালই নেই। সে তখন নিজেকে একজন সাহসী মুক্তিযোদ্ধা ভাবছে। প্রিয় শিক্ষার্থীরা, এই রেইনকোট গল্পটি ভীতু প্রকৃতির সেই নুরুল হুদাকে একজন সাহসী মুক্তিযোদ্ধায় পরিণত করে। সে কথাই নুরুল হুদার জবানিতে এখানে আলোচিত হয়েছে, বর্ণিত হয়েছে। আমরা এই গল্পের মধ্য দিয়ে দেখি সেই সময়ের যুদ্ধের সময় সেই রাজধানী ঢাকার মানুষের জীবনচিত্র, তাদের উপর নির্যাতনের চিত্র, তাদের উপর যে নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালিয়েছে সেই চিত্র আমরা এখানে দেখি। সেই যে রাজাকারদের সহায়তায় মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হতো এবং ঢাকা কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ সেই যে তার নির্দেশনায়, তার কথাতেই, তার পরামর্শেই পাকিস্তানি বাহিনীরা সেই ভেঙে ফেলেছে। তারা শহীদ মিনারকে কাটা বলেছে, পাকিস্তানি শরীরের কাটা বলে অভিহিত করেছে সেই শহীদ মিনারগুলো। তার পরামর্শে এই শহীদ মিনারগুলো ভেঙে ফেলেছে পাকিস্তানি বাহিনীরা। আবার উর্দুভাষী যে প্রফেসর ছিলেন আকবর সাজিদ, রাতারাতি তাকেও সেই স্বয়ং প্রিন্সিপালও তাকে সমীহ করে চলছে, যেহেতু সে উর্দু ভাষার প্রফেসর ছিলেন। এই সকল দিকগুলো আখতারুজ্জামান ইলিয়াস তার এই ছোট গল্প রেইনকোটে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গল্পটি ভালো মতো পড়বে এবং আমাদের এই মুক্তিযুদ্ধের সময় ঢাকার যে অবস্থা যে ছিল, যে চিত্র, সেটা ভালো মতো পড়বে। লেখক পরিচিতিগুলো ভালো মতো পড়বে। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, শরীরের কাটা, পাকিস্তানি শরীরের কাটা বলতে কি বোঝানো হয়েছে? সেই শহীদ মিনারকে বোঝানো হয়েছে যে এগুলো যেন পাকিস্তানি শরীরের কাটা। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। নুরুল হুদা কে প্রথম দিকে কি রকম ছিল? নুরুল হুদা প্রথম দিকে অত্যন্ত ভীতু স্বভাবের ছিলেন। তার শ্যালক মুক্তিযুদ্ধে গিয়েছে বলে সে চারবার বাসা পরিবর্তন করেছে। হ্যাঁ, তারপরও তার একটা সবসময় ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো, না জানি কেউ হয়তো জেনে ফেলবে যে তার শ্যালক একজন মুক্তিযোদ্ধা। সে কারণে সে যখনই বাইরে থেকে বের হতো সে কলমাগুলো মুখস্থ রাখতো এবং সঙ্গে টুপি রাখত। যথাসময়ে সেগুলো সে পরিধান করত। একবার এক বৃষ্টির সময় সেই তার স্ত্রী তাকে বলেছে যে হয়তো ছাতাতে বৃষ্টি মানবে না, তুমি এই রেইনকোটটি, তার ভাইয়ের রেইনকোটটি, মিন্টুর পরিহিত রেইনকোটটি পরে যাও। এই রেইনকোটটি যখন সে পরিধান করে বাইরে বেরোলো তখন থেকে তার মধ্যে একটা উত্তেজনার ভাব আমরা লক্ষ্য করি। হ্যাঁ, তখন থেকে তার মধ্যে একটা
সাহসিকতার পরিচয় আমরা লক্ষ্য করি। তখন থেকেই এই ভীতু স্বভাবের নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে। প্রিয় শিক্ষার্থী, এখানে একজন মুক্তিযোদ্ধা পরিহিত রেইনকোট, এই রেইনকোটটি একজন মানুষকে যে পরিবর্তন করে দিয়েছে, সে কারণে এই গল্পটির নামকরণ করা হয়েছে রেইনকোট। গল্পের নামকরণ যথার্থই সার্থক হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা ভালো মতো গল্পটি পড়বে, মুক্তিযুদ্ধের কথা তোমরা জানতে পারবে, ঢাকার অবস্থা কথা তোমরা জানতে পারবে, সেই সময় ঢাকার যে অবস্থা ছিল। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।